जय हिंद। वेलकम बैक टू द बिग गाइड। भारतीय संविधानेर ऊपर जे आमरा एमसीकिউ সিরিজ स्टार्ट करेছিলাম আজকে তার হচ্ছে পার্ট 3 যেখানে আমরা 2004, 2005 এবং 2006 এর আমরা इन डेप्थ एनालाइसिस করে দেখব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, लोकसभा निर्वाचने प्रार्थीर निर्वाचनी व्ययेर सीमा 15 लक्ष থেকে বাড়িয়ে কত লক্ষ টাকা করা হয়েছে? দেখো 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এটা বর্তমানে করা হয়েছে, মনে রাখবে বর্তমান সময়ে 95 লাখ। বর্তমানে এটা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কত লক্ষ টাকা ব্যয় করতে পারে, যে যা খুশি তা ব্যয় করলে হবে না, এটার হিসাব পুরোপুরি দিতে হয়, সেটা হচ্ছে 95 লাখ। চলো একটু ডিটেলসে দেখে নিই। তো লোকসভা নির্বাচনের ক্ষেত্রে 2024 অনুযায়ী, এটা 2024 অনুযায়ী যদিও, তো 2024 অনুযায়ী 70 লক্ষ থেকে কত করা হয়েছে না 95 লক্ষ টাকা করা হয়েছে। তোমাদের বড় রাজ্যের ক্ষেত্রে, এটা কিন্তু সব ক্ষেত্রে নয়, বড় রাজ্যের ক্ষেত্রে করা হয়েছে তোমাদের 95 লাখ। আর 54 লক্ষ থেকে 75 লাখ করা হয়েছে কোন ক্ষেত্রে না ছোট রাজ্যের ক্ষেত্রে, যেমন ধরো গোয়া, সিকিম, অরুণাচল প্রদেশ। আর বড় রাজ্যের ক্ষেত্রে যেমন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এইসবের ক্ষেত্রে বর্তমান হচ্ছে 95 লক্ষ টাকা ব্যয় করতে পারে। আর বাকি ক্ষেত্রে কত না 75 লাখ টাকা। আবার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে 28 লক্ষ থেকে বাড়িয়ে কত করা হয়েছে না, এর আগে ছিল 28 লক্ষ টাকা, এখন 40 লক্ষ টাকা করা হয়েছে। আর এটা হচ্ছে কত লক্ষ টাকা, 20 লক্ষ থেকে 28 লক্ষ টাকা করা হয়েছে। তোমাদের বড় রাজ্য, ছোট রাজ্যের ক্ষেত্রে হচ্ছে 40, সরি এটা বড় রাজ্যের ক্ষেত্রে হবে, বড় রাজ্যের ক্ষেত্রে হচ্ছে 40 লক্ষ টাকা এবং ছোট রাজ্যের ক্ষেত্রে কত লক্ষ টাকা না 20 লক্ষ টাকা করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। পঞ্চায়েতি রাজে নিম্নলিখিত কাদের বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে? অনগ্রসর শ্রেণী, মহিলা, সমবায় সমিতি। মনে রাখবে এটা মহিলাদের বিশেষ, যেহেতু সুযোগ সুবিধার কথা বলেছে, তাহলে মহিলাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কার ক্ষেত্রে না মহিলাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমরা দেখে নিই। দেখো আর্টিকেল হচ্ছে 243D। আমরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 243 আর্টিকেল দেখতে পাই যে 1/3 সদস্য অর্থাৎ 1/3 33.3% আসন কি মহিলাদের জন্য একদম রাখতেই হবে। আর কিছু কিছু ক্ষেত্রে 50% সংরক্ষণ করা হয়েছে। কত পার্সেন্ট? 50%। তাহলে প্রথম রাজ্য হিসেবে কোনটি না বিহার রাজ্যে 2006 সালে প্রথম হচ্ছে মহিলাদের বলা হলো যে 50% সংরক্ষণ দেওয়া হবে। এছাড়াও বর্তমানে মনে রাখবে 21টি রাজ্যে হচ্ছে এই 50% সংরক্ষণ রয়েছে। কাদের জন্য না মহিলাদের জন্য 50% সংরক্ষণ রয়েছে। যেমন ধরো পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অসম, বিশেষ করে বড় বড় রাজ্যগুলির ক্ষেত্রে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যের ক্ষেত্রে তোমাদের কি 21টি এরকম রাজ্য রয়েছে যার ক্ষেত্রে হচ্ছে 50% মহিলাদের জন্য 50% সংরক্ষণের কথা বলা হয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায়। আর এছাড়া দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, দুটো কি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে হয়েছে 50% সংরক্ষণ রয়েছে। যেমন তোমাদের একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, একটা হচ্ছে দাদরা নগর ও হাভেলি। দাদরা নগর হাভেলি ও দমনদ্বীপ, এই দুটো কি হয়ে গেছে একসাথে হয়ে গেছে তোমরা জানো। দাদরা নগর হাভেলি এবং দমনদ্বীপ এই যে একটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং হচ্ছে লাক্ষাদ্বীপ, এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে। এছাড়াও SC ST OBCদের জন্যও স্পেশাল সংরক্ষণ দেওয়া হয়, যদিও এই ক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী আমাদের বলছে বিশেষ সংরক্ষণ, তাহলে আসবে মহিলা। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেখো স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1950, 51, 52। এটা 1951 সালে স্টার্ট হয় এবং 1952 সালে গিয়ে শেষ হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1951। তাহলে সাধারণ নির্বাচন কত হয়েছিল 1951 থেকে 52-তে। তাহলে আসন সংখ্যা কত ছিল এই সময় 389। এর আসন সংখ্যা ছিল মোট 389 আসনে কি হয়েছিল না ইলেকশন বা ভোট হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে তখন জাতীয় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কতগুলি আসন পায় 364টি আসন পেয়ে জয়লাভ করে। আর প্রথম মুখ্য নির্বাচন কমিশনার প্রত্যেকেই মনে রাখবে সুকুমার সেন। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজকে আরও ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার সুপারিশ কোন কমিটি করেছে? দেখো জৈন কমিটি, মেহতা কমিটি, মণ্ডল কমিটি। যেহেতু আরও ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার কথা বলছে, তাহলে পঞ্চায়েতি ব্যবস্থার কথা প্রথম কোন কমিটি বলে না হচ্ছে আমাদের অশোক মেহতা কমিটি বলেছিল। তাহলে যেহেতু এই ক্ষেত্রে কি বলেছিল যে আরও ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার কথা, মনে রাখবে এটা উপরের কোনোটি নয় হবে উত্তর। একটু দেখে নিই। বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা 1957 সালে গঠিত হয়, এই ব্যবস্থায় প্রথম কি করা হয়
গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বা ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হয়। পাশাপাশি ত্রিস্তরীয় যে পঞ্চায়েত কাঠামো সেটা গঠনের কথা বলা হয়। এর আগেও আমরা এই কোশ্চেনটা এইরকম মানে এই বিষয়টা অর্থাৎ বলবন্ত রায় কমিটি সম্পর্কে ডিটেলসে ডিসকাস করেছি। তোমরা পার্ট 1 এবং 2 এর ভিডিওতে দেখে নিও। অশোক মেহতা কমিটি 1977 এই কমিটি থেকে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলে। আর কি আর্থিক সম্পদ সংগ্রহের জন্য কর আরোপের ক্ষমতা, অর্থাৎ অশোক মেহতা কমিটিতে সুপারিশ করা হয় যে পঞ্চায়েতের ব্যবস্থার যে আর্থিক প্রয়োজন সেটা মেটানোর জন্য কি করতে হবে না হচ্ছে কর সংগ্রহের কথা বলা হয়। এই যে LM সিংভি কমিটি যেটা 1986-এ গঠিত হয়, এই 86-এ পঞ্চায়েতের ব্যবস্থাকে আরও ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। কোন কমিটিতে? তো LM সিংভি কমিটি। তাহলে থুঙ্গান কমিটি এর উপরে গঠিত হয়েছিল। এখানে কি ক্ষমতা ও আর্থিক সংস্থান দেওয়ার সুপারিশ করে স্থানীয় প্রশাসনকে। যাই হোক, এই সুপারিশগুলির ভিত্তিতে আমরা জানি যে 1992 সালে কি হয়েছিল না 73rd অ্যামেন্ডমেন্ট হয় বা 73তম সংবিধান সংশোধনী আইন হয়, যার মাধ্যমে কি করা হয় পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয় এবং মর্যাদা প্রদান করা হয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের LM সিংভি তোমাদের অপশনে ছিল না, তাহলে আমাদের কি হয়ে অ্যান্সার হয়ে যাবে না উপরের কোনোটি নয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনকারীর ন্যূনতম বসবাসের সময়কাল কত? মনে রাখবে ন্যূনতম বয়সের সময়কাল হচ্ছে 5 বছর। আমরা একটু ডিটেলসে দেখে নিই। দেখো, নাগরিকত্ব বিষয়টা পার্ট 2-তে রয়েছে। সংবিধানে কোথায় রয়েছে না পার্ট 2-তে, আর হচ্ছে আর্টিকেল কত 5 to 11-এর মধ্যে। এই নাগরিকত্ব তোমাদের সংসদ পার্লামেন্ট নাগরিকত্ব অর্জন যে আর্টিকেল 11-এ কি বলা হয়েছে, অর্থাৎ সংসদের পূর্ণ ক্ষমতা রয়েছে। কি রয়েছে? সংসদের পূর্ণ ক্ষমতা। কি বিষয়ে? যে কার নাগরিকত্ব থাকবে কি থাকবে না সেই বিষয়ে, অর্থাৎ নাগরিকত্বকে অর্জিত হবে সেই বিষয় সংক্রান্ত আইন সেটা প্রণয়ন করতে পারে আমাদেরকে না হচ্ছে সংসদ। তো নাগরিকত্ব আইন 1955 এই 11 ধারা বলে 1955 সালে কী করা হয়, এই সংসদ একটা আইন পেশ করে, সেটাই হচ্ছে নাগরিকত্ব আইন 1955। তাহলে নাগরিকত্ব অর্জন 5টি উপায়ে করা যায়। কী কী? বাই বার্থ, জন্মসূত্রে, যদি 1950 সালে 26শে জানুয়ারি বা তারপরে জন্মগ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমাদের স্বতঃস্ফূর্ত হয়ে ভারতের নাগরিক হবে। বংশানুক্রমে বাই ডিসেন্ট, যেমন ভারতের বাইরে যদি জন্মগ্রহণ করে বা বাবা মার মধ্যে কেউ একজন যদি হচ্ছে ভারতীয় নাগরিক হয় তাহলে কি করতে পারবে, নাগরিকত্ব পাওয়া যায়। আর এই পদ্ধতির মাধ্যমে। থার্ড হচ্ছে বাই রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে পাওয়া যায়। তো এটা যদি কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হয়ে থাকে অথবা কি ভারতীয় নাগরিককে যদি বিবাহ করেছে এরকম ব্যক্তি হচ্ছে এই পদ্ধতিতে অর্থাৎ বাই রেজিস্ট্রেশন পদ্ধতিতে কী করতে পারে, আমাদের নাগরিকত্ব পেতে পারে। তো এই নাগরিকত্ব পাওয়ার জন্য কত বছর বয়স সময় লাগে, আমাদের একটানা 7 বছর থাকতে হবে, যেটা তোমাদের 1986-এ সেটাকে কত করা হয়েছে, মানে সেই আমাদের যে নাগরিকত্ব মানে আইন 1955 সেটাকে বিভিন্নবার তোমাদের কী করা হয়েছিল না অ্যামেন্ড করা হয়েছিল। তো অ্যামেন্ড করে 1986-এ বলা হয় যে এই ক্ষেত্রে তোমাদের 5 বছর অন্ততপক্ষে ভারতবর্ষে বসবাস করতে হবে। নেক্সট হচ্ছে দেশীয়করণ, ন্যাচারালাইজেশন প্রসেসটা কি, অর্থাৎ আমাদের আবেদনকারী ঠিক আগের 12 বছর একটানা ভারত থাকতে হবে। অর্থাৎ কেউ যদি দেখা গেল ভারতের নাগরিকত্ব অর্জন করতে চায়, যেমন সেই ক্ষেত্রে হয়তো ভারতবর্ষে কেউ চাকরি করে বা অন্যান্য কেউ রয়েছে, সেই ক্ষেত্রে তাকে 14 বছরের একটা ভারতবর্ষে যে তার সাথে যোগাযোগ রয়েছে, ভারতবর্ষে যে সে ছিল সেটা হচ্ছে প্রুভ করতে হয়। তার জন্য কত বছর, অন্ততপক্ষে 14 বছর থাকতে হয়। আর এর মধ্যে 11 বছর একটানা, অর্থাৎ আবেদন করার আগে মানে অন্ততপক্ষে 11 বছর একটানা ছিল, এবং যখন সে রেজিস্ট্রেশন করছে বা আবেদন করছে ইসের জন্য নাগরিকত্বের জন্য, তখন একটানা কত বছর থাকতে হবে, মানে 1 বছর, একটানা 1 বছর থাকতে হবে বা 12 মাস ভারতবর্ষে অবশ্যই থাকতে হবে। তো এছাড়াও আরও কিছু যোগ্যতা আছে, অর্থাৎ তিনি কি ভারতের শত্রু নাম কি হচ্ছে, তিনি হচ্ছেন সত্যি কি ভারতকে ভালোবাসেন কিনা, তারপরে ভারতের কোনো ভাষা জানেন কিনা ইত্যাদি বিষয় রয়েছে। CAA খুব আলোচনার একটা বিষয়, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা CAA এর মাধ্যমেও নাগরিকত্ব অর্জন করা যায়। সেটা কত সালে পাস হয় না 2019 সালে। আমরা জানি 2019 সালে পাকিস্তান, বাংলাদেশ এবং হচ্ছে আফগানিস্তান এই সমস্ত কান্ট্রিতে যারা হচ্ছে সংখ্যালঘু, যেমন 6টা সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি এবং হচ্ছে শিখ, এরা কি সেই সমস্ত 3টা দেশে কি তারা সংখ্যালঘু।
তারা যদি ভারতবর্ষে আসে তাহলে তাদেরকে আমাদের 6 বছর সময়কাল ভারতবর্ষে থাকে, তাহলে সিএএ এর মাধ্যমে আবেদন করতে পারে এবং সে কী হবে, তার আবেদনটা গ্রাহ্য হবে এবং তিনি এই সিএএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবেন। এবার হচ্ছে যদি বাই ইনকর্পোরেশনটা কি, অর্থাৎ দেখা গেল যে ভারত কী করলো, বাংলাদেশের কিছু অংশ হয়তো দখল করে নিল, তাহলে কি হবে, যে অংশটা দখল করেছে সেই অংশের ভারতের অংশ হয়ে গেছে, তার মানে স্বাভাবিকভাবেই সেই অঞ্চলের যারা পপুলেশন আছে তারা কি ভারতের নাগরিকত্ব পাবে। নাগরিকত্ব হারানোও যায় 3টি উপায়, এটা মনে রাখবে। 5টি উপায়ে কি অর্জন করা যায়, 3টি উপায়ে কি হারানো যায়। একটা হচ্ছে স্বেচ্ছাত্যাগ, অর্থাৎ কেউ যদি দেখা গেলো ছেড়ে চলে গেল নাগরিকত্ব ভারতের। আর এটা হচ্ছে টার্মিনেশন, অর্থাৎ অন্য দেশের যদি নাগরিকত্ব সে গ্রহণ করে তাহলে ভারতের নাগরিকত্ব অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে যাবে। আর ডিপ্রাইভেশন বা বঞ্চিতকরণ, অর্থাৎ দেখা গেল রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে কেউ জড়িত হয়ে পড়লো, তাহলে সেই ক্ষেত্রে ভারতের কি আমাদের তার নাগরিকত্ব বঞ্চিত হতে পারে। নেক্সট, বিধানসভায় সরকারি বিরোধী দলের মর্যাদা পেতে, অর্থাৎ বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলকে কত শতাংশ হচ্ছে সদস্য থাকতে হবে। একটা রাজনৈতিক দলের মনে রাখবে 10% সদস্য অবশ্যই লাগবে। কত পার্সেন্ট? 10% নির্বাচিত সদস্য। আমরা একটু ডিটেলসে দেখে নিই। দেখো, তো প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আমরা বললাম কত পার্সেন্ট সংরক্ষণ লাগবে, 10% বা 10% আসনে কি করতে হবে, জয়ী হতে হবে। যেমন 18th লোকসভা, 18তম যে লোকসভা বর্তমান যেটা রয়েছে, লাস্ট যেটা ইলেকশন হলো, তো এর মাধ্যমে কি কংগ্রেস 99টি পরে একটি আসন যুক্ত হয় 100টি আসনে জয়লাভ করে, এবং লোকসভায় মোট আসনের কত 10%-এর বেশি। 99 আসন কি অবশ্যই 10%-এর বেশি 543-এর থেকে, ঠিক আছে। তাহলে 2014 এবং 19 সালে কিন্তু এইখানে 2014 সালে যখন হচ্ছে আমাদের এনডিএ গভর্নমেন্ট ক্ষমতায় আসে, 19 সালে আবার এনডিএ গভর্নমেন্ট ক্ষমতায় আসে, তখন কিন্তু আমাদের কংগ্রেস কিন্তু 10% আসন পায়নি। কংগ্রেস কিন্তু 10% আসন পায়নি। যেমন লাস্ট ইলেকশনে তোমাদের 2019 সালে ইলেকশনে 55টি আসন পেয়েছিল, যা হচ্ছে আমাদের 10% শর্তটাকে পূরণ করেনি। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা হিসেবে আমাদের বিজেপি গভর্নমেন্ট বা এনডিএ গভর্নমেন্ট কি ক্ষমতায় ছিল। ভারত সরকার পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে 1950, 52, 56, 62। মনে রাখবে 1952 সালে। কত সালে? 1952 সালে। অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং হচ্ছে ইত্যাদি ইত্যাদি কারণে। যাই হোক, বিশ্বের প্রথম দেশ হিসেবে মনে রাখবে ভারতবর্ষ বিশ্বের প্রথম দেশ যারা হচ্ছে এই পরিকল্পনা গ্রহণ করেছিল। কত সালে? না 1952 সালে। এর উদ্দেশ্য কী ছিল? জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। এটাই ছিল পরিবার পরিকল্পনার উদ্দেশ্য। এটা কখন গ্রহণ করা হয়? আমরা জানি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটা 1951 থেকে 56-এর মধ্যে হয়েছিল, সেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে কিন্তু 1952 সাল এটা গ্রহণ করা হয়। আর এটাকে সংশোধন করা হয়, এটাও কোশ্চেন এসছে যে 1972 সালে কি করা হয়, এটাকে সংশোধন করা হয় বা নাম পরিবর্তন করে রাখা হয় যে পরিবার কল্যাণ কর্মসূচি বা ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম। কত সালে? 1972। শুরু হয়েছিল 1952। নেক্সট কোশ্চেন, 6 থেকে 14 বছর বয়সী সকলের জন্য শিক্ষার অধিকার। 6 থেকে 14 বছর যেন বাধ্যতামূলক শিক্ষা রয়েছে, এটা অধিকার মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা মৌলিক যে অধিকার সেটা অন্তর্ভুক্ত হয়েছিল 2002 সালে। কত সালে? 2002। একটু দেখে নিই। এটা মনে রাখবে 86তম সংবিধান সংশোধন, বহু পরীক্ষায় এসছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত? 86 সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা কত সালে হয়েছিল? 2002 সালে। এটা কি 2002 সালে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়, অর্থাৎ বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার চালু হয় 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত ভারতীয় শিশুদের ক্ষেত্রে। আর আর্টিকেল 21, এটা কোথায় স্থান দেওয়া হয়েছে? আর্টিকেল 21A, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই বিষয়টি হচ্ছে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ মৌলিক অধিকার হিসেবে কোথায় অন্তর্ভুক্ত হয়েছিল? আমাদের আর্টিকেল 21A-তে। আর এটা কার্যকর হয় 1 এপ্রিল 2010 থেকে কার্যকর হয়, কারণ এর আগে 2009 সালে কি আমাদের একটা অ্যাক্ট পাস হয়, রাইট টু এডুকেশন অ্যাক্ট বা RTE অ্যাক্ট। কত সাল? 2009। অর্থাৎ কোন কোন সাল? 2002 86 অ্যামেন্ডমেন্ট এবং আর্টিকেল 21A, এইটা মনে রাখবে। পাশাপাশি কি 10 এপ্রিল থেকে স্টার্ট হয়। আর হচ্ছে 2009 সালে এটা কি হয়েছিল, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয়।
আমাদের 2009 সালে। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের ক্ষমতা ও দায়িত্ব প্রতিষ্ঠানের ক্ষমতা ও দায়িত্ব সংশোধন করার কথা বলা হচ্ছে। দেখো, সংশোধন করতে পারবে, যেহেতু পঞ্চায়েত একটি হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয়, তাই হচ্ছে রাজ্য সরকার দ্বারা এর কী করতে পারে না, সংশোধন করতে পারে। তাহলে রাজ্য তালিকা হয়ে যাবে উত্তর। সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হয় কত সালে? 1975, 1975 সালে। একটু দেখে নিই আমরা। দেখো, 36তম সংবিধান সংশোধন যেটা 36th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিম 1975-এ ভারতের হচ্ছে কি হয়, একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। ঠিক আছে, সেটা কততম অঙ্গরাজ্য ছিল? 22তম অঙ্গরাজ্য হিসেবে ভারতের একটা আমাদের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। আর 1950 থেকে 74 এই সময় কি ছিল? একটা প্রোটেক্টরেট ছিল। এটা কি? অর্থাৎ তাকে হচ্ছে রক্ষা করার দায়িত্ব টোটালটা কার ছিল? ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর। আর 1974 সালে তারা কি করে, যে সিকিম হচ্ছে একটা সহযোগী বা অ্যাসোসিয়েট স্টেট হিসেবে আত্মপ্রকাশ করে, অর্থাৎ ভারতের সাথে যুক্ত হওয়ার কথা ঘোষণা করে। আর 1975 সালে 1975 সালে কি হয়, এটা অনেকেই আমাদের প্রায় 97% কি দিয়েছিল এই, অর্থাৎ ভারতের পক্ষে, ভারতের সাথে যোগাযোগ মানে একসাথে হয়ে যাওয়ার জন্য, একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য ভোট দিয়েছিল। এবং এর মাধ্যমেই মানুষ কী করে, এতে ভোট দেন এবং হচ্ছে পরবর্তী সময় অর্থাৎ 1975 সালে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা কি হয়, ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? কোনটি মৌলিক অধিকার নয়? দেখো, মৌলিক অধিকার সম্পর্কে এর আগেও আমরা পার্ট 1 এবং 2-তে ডিসকাস করেছি ডিটেলসে। সাংবিধানিক প্রতিনিধিত্বের অধিকার, মনে রাখবে সম্পত্তির অধিকার। তাহলে কোনটি হবে না? সম্পত্তির অধিকার। মৌলিক অধিকার, সম্পত্তির অধিকার। আমাদের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু সম্পত্তির অধিকারটা পড়ে না। একটু দেখে নিই, মৌলিক অধিকার কত থেকে কত পার্টের মধ্যে রয়েছে? পার্ট 3-তে রয়েছে। এবং আর্টিকেল কত? 12 to 35, 6টা মৌলিক অধিকার রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট কি, সমতার অধিকার, যেটা তোমাদের 14 to 18-এর মধ্যে রয়েছে। স্বাধীনতার অধিকার একটু জেনে নেবে, 19 to 22। শোষণের বিরুদ্ধে অধিকার, তারপর 23-24, তোমাদের 23-24-এ রয়েছে। এটা দেখে নিও। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28-এ রয়েছে। শিক্ষা সাংস্কৃতিক অধিকার 29-30-এ রয়েছে। সাংবিধানিক প্রতিবেদনের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, আর্টিকেল 32-তে রয়েছে। মৌলিক অধিকার লঙ্ঘিত হয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, এর আগেও আমরা ভিডিওতে ডিসকাস করেছি। আর 1978 সালে এই যে 1978 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই যে দেখো, এইখানে 29-30, কিন্তু 32 নম্বর ধারায় কি রয়েছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। অর্থাৎ 31 নম্বর ধারায় কি ছিল? আমাদের এই সম্পত্তির অধিকার ছিল। এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটা কোথায় রয়েছে না? 300A-তে রয়েছে, 300A নম্বর ধারায়, যেটা কি বর্তমানে একটা কি আইনি অধিকার বা হচ্ছে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত, কিন্তু এটি মৌলিক অধিকার কিন্তু নয়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? ভাষাভিত্তিক রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য? ভাষার ভিত্তিতে। অর্থাৎ ভারতবর্ষে যখন হচ্ছে রাজ্য গঠিত হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি ভাষাকে একটা প্রায়োরিটি দেওয়া হয়েছিল। ভাষার উপর ভিত্তি করেই আমাদের বেশিরভাগ রাজ্যগুলি কি হয় না, গঠিত হয়। তাহলে প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল কি? অন্ধ্রপ্রদেশ। এটা কোথা থেকে তৈরি হয়? মাদ্রাজ রাজ্য থেকে। কত সাল? 1953 সালের 1 অক্টোবর। সেই সময় একটা ঘটনা ঘটেছিল। তাহলে সেটা কি? একজন ব্যক্তি যিনি হচ্ছে পট্টি শ্রী রামালু, যিনি হচ্ছে 56 দিন আমরণ অনশন করেন যে ভাষার ভিত্তিতে কি করতে হবে, আমাদের তেলুগু ভাষার ভিত্তিতে কি করতে হবে, তেলুগু ভাষার ভিত্তিতে একটা রাজ্য গঠন করতে হবে। সেই রাজ্যটা কি হবে না, গঠিত হয়, সেটা বাধ্য হয়ে করেন। তাহলে 1956 সালে 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1956 রাজ্য পুনর্গঠন আইন কত সালে হয়? 1956 সালে। তার মাধ্যমে হচ্ছে এই তোমাদের ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। ভারত রাজ্যসভার মোট সদস্য সংখ্যা সর্বোচ্চ হতে পারে 200 জন, 250 জন। রাজ্যসভা সদস্য হতে পারে 200 কতজন না 50 জন। সর্বোচ্চ সদস্য হতে পারে 250 জন। আমরা পার্ট 1-এও ডিসকাস করেছি। দেখো, রাজ্যসভাটা কি? আর্টিকেল 83(1) অনুযায়ী রাজ্যসভা হচ্ছে একটা কি স্থায়ী কক্ষ। এটা একটা স্থায়ী কক্ষ, এটা ভেঙে দেওয়া যায় না। তোমরা জানো, রাজ্যসভায় ভেঙে না গেলেও 1/3 সদস্য কি করতে হয়, প্রতি হচ্ছে 2 বছর অন্তর অন্তর অবসর গ্রহণ করেন। আর এটা কি, এর সাধারণ মেয়াদকাল হচ্ছে 6 বছর।
আর রাজ্যসভার সদস্য সংখ্যা কত হতে পারে? 250। আর 12 জন সদস্য কি হন? সাহিত্য, বিজ্ঞান এই সমস্ত ব্যক্তি থেকে বিভাগ থেকে বিশিষ্ট ব্যক্তিদের কি করা হয় না মনোনীত করা হয়। এটা কে মনোনীত করেন? রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন। কে করেন? না রাষ্ট্রপতি। অর্থাৎ 238 জন হচ্ছে নির্বাচিত এবং 12 জন কি মনোনীত, যে মনোনয়নটা কে করে থাকেন? আমাদের রাষ্ট্রপতি করে থাকেন। নেক্সট, 1950 থেকে 70 সালের মাধ্যমে আমাদের দেশে স্কুলগামী ছাত্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তার কারণ কি? পার্শ্ববর্তী দেশগুলো দ্রুত শিক্ষার অগ্রগতি, সরকারের বিনামূল্যে শিক্ষানীতি, এটা অবশ্যই, জনসংখ্যার বিস্ফোরণ অবশ্যই, বিভিন্ন এলাকায় স্কুলের সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন এলাকায় স্কুলের সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ 2, 3 এবং 4 হয়ে যাবে অ্যান্সার। 2, 3 এবং 4 হলো সঠিক। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য আমরা জানি পার্ট 4A-তে আছে মৌলিক কর্তব্য। তাহলে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে মৌলিক অধিকার অধ্যায়ে, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সমূহ অধ্যায়ে, 9ম তপশিলে। এটা হচ্ছে 42তম সংশোধনীর মাধ্যমে। কার মাধ্যমে? না 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কী করা হয়? আমাদের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়। দেখে নিই। তাহলে আর্টিকেল 51A-তে স্থান পেয়েছে এটা, পার্ট কত? 4A। মোট মৌলিক কর্তব্য কয়টি রয়েছে? বর্তমানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা 11। অবশ্যই মনে রাখবে 11। এবং এটা 42তম সংবিধান সংশোধনী 1976 এর মাধ্যমে কি করা হয়? 10টি প্রথম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। আর 86তম সংবিধান সংশোধন একটু আগে দেখলাম, এটাই হচ্ছে ডিটেলসে পড়ার সুবিধা। তুমি যদি ডিটেলসে কোনো জিনিসকে পড়ো এবং এর রিলেটেড ইনফরমেশন অনেক কিছু জেনে নাও, তাহলে তোমাদের অন্য আরেকটা কোশ্চেন করতে খুবই হেল্প করবে। 86 সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 2002 সালে। এটা কি করা হয়? 11তম আমাদের মৌলিক কর্তব্যটা অন্তর্ভুক্ত হয়, যেটা হচ্ছে পিতামাতার জন্য যে কি করতে হবে, তার হচ্ছে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের অবশ্যই কি বিদ্যালয়ে পাঠাবে। তো এটা কোন কমিটির সুপারিশে হয়েছিল? এর আগেও ডিসকাস করেছি, শরণ সিং কমিটির সুপারিশে। কোন কমিটি? শরণ সিং কমিটি সুপারিশে। অর্থাৎ মৌলিক কর্তব্য থেকে এই ধরনের কোশ্চেনই আসে। তোমাদের কততে স্থান দেওয়া হয়েছে? 51A। এর পার্ট কত? 4A। মৌলিক কর্তব্যের সংখ্যা কত? 11। কোন কমিটির সুপারিশে? শরণ সিং কমিটির সুপারিশে। তারপর হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা যুক্ত করা হয়। আর আমাদের মৌলিক কর্তব্য হচ্ছে শিক্ষার, অর্থাৎ 6 থেকে 14 বছর শিশুদের যে শিক্ষার অধিকার, সেটা তোমাদের কত সালে হচ্ছে যুক্ত হয়েছিল, এটাও কিন্তু কোশ্চেনে আসে। তাহলে আমরা 11টি এই মৌলিক কর্তব্য দেখে নেই। এইখান থেকেও বিভিন্ন সময় আমাদের ফ্যাকচুয়াল কোশ্চেন দিয়ে দেয়। দেখো, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি মর্যাদা। 1 নম্বর, জাতীয় সংগ্রামের আদর্শ অনুসরণ করা, সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করা, দেশ রক্ষা, জাতীয় সেবা করা, ভ্রাতৃত্ববোধ, নারী মর্যাদা, দেশের হচ্ছে শিক্ষা সংস্কৃতির প্রতি মর্যাদা, পরিবেশ, বন, শিক্ষা, মনস্কতা, সম্পত্তি রক্ষা করা ও হিংসা বর্জন করা, ব্যক্তিগত যৌথ উদ্যোগে শ্রেষ্ঠত্ব অর্জন করা। এই যে দেখো 6 থেকে 11তমটা কি আসলো? 6 থেকে 14 বছর বয়সে শিক্ষার সুযোগ প্রদান করা, এটাও কি মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত হয়। নেক্সট, এবার আমরা 2004 দেখে নিলাম। 2005-এর কোশ্চেন দেখে নিই। WBCS 2005। দেখো, ভারতে পঞ্চায়েত রাজ শুরু হয় কোন সালে? 1956, 1951, 1959, 1961। মনে রাখবে 1959 সালে প্রথম হচ্ছে পঞ্চায়েতের রাজ শুরু হয়। কোথায় সেটা হয়েছিল? আমাদের নাগৌর জেলায়। কোন জেলায়? নাগৌর জেলা। কোন রাজ্যের? রাজস্থান রাজ্যের নাগৌর জেলায়। এবং গ্রামটা কোন গ্রামে? বাগদারি গ্রামে। আর দ্বিতীয় রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশ কিন্তু আমাদের এই পঞ্চায়েতের ব্যবস্থা গ্রহণ করে। এরপর হচ্ছে 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের আস্তে আস্তে কি বিভিন্ন সারা ভারতবর্ষে এটা আইন যেহেতু হয়ে যায়, সারা ভারতবর্ষে কি হয় না চালু হয়েছিল। ভারতের সংবিধানের ধারা 25 কিসের সাথে সম্পর্কিত? একটু আগে দেখে নিলাম। ধারা 25 আমাদের কি হবে? সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। অবশ্যই কি 25 থেকে 28 কি ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। আর ডেডিকেটেডলি 25 নম্বর ধারায় কি ফ্রি প্র্যাকটিস, প্রপাগেশন ইত্যাদির কথা বলা আছে। একটু দেখে নিই। দেখো, আর্টিকেল 25-এ কি ধর্মীয় স্বাধীনতার অধিকার আমরা জানলাম 25 থেকে 28। আর 25 নম্বর ধারায় কি রয়েছে? ফ্রিডম অফ কনসায়েন্স, ফ্রি প্র্যাকটিস, প্রফেশন অ্যান্ড হচ্ছে প্রপাগেশন। অর্থাৎ কেউ কি করতে পারবে? স্বাধীনভাবে ভারতবর্ষে ধর্ম আচরণ পালন করতে পারবে এবং হচ্ছে তার বিশ্বাস বিবেক অনুযায়ী সেটা তোমাদের কি করতে পারে না প্রচারও করতে পারে। আর 26 নম্বর ধারায় কি? কোনো প্রতিষ্ঠান অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার। 27 নম্বর ধারায় কি? আমাদের অর্থাৎ ধর্মীয়
বিদেশে ধর্মকার্য পরিচালনা করা মানে পালন করার জন্য কোনো রকম কী করা যাবে না, কর আরোপ করা যাবে না। আর 28 নম্বর হচ্ছে আমাদের যে কোনো জায়গায় সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, সরকারি পরিচালিত যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। কিন্তু যেগুলি হচ্ছে সরকার স্বীকৃত সংস্থা বা প্রতিষ্ঠান বা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, সেইখানে কিন্তু আমাদের কি করতে পারে, ধর্মীয় শিক্ষা আমাদের দেওয়া যেতে পারে। এটা আর্টিকেল 28 এর মাধ্যমে বলা আছে। তোমরা অবশ্যই আমাদের 1 থেকে 51 অন্ততপক্ষে 1 থেকে 51 আর্টিকেলের প্রত্যেকটাই মনে রাখার চেষ্টা করবে, এবং কিছু কিছু বাছাই করা আর্টিকেল 51 থেকে 52 থেকে সবগুলি মনে রাখার দরকার নেই। আমরা নেক্সট ইম্পর্টেন্ট 100 ভিডিওর একটা 100 হচ্ছে আর্টিকেলের একটা ভিডিও অবশ্যই নিয়ে আসব। রাজ্যসভার সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি। মনে রাখবে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে, আমাদের উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি কি হয়ে থাকেন, রাজ্যসভার আমাদের চেয়ারম্যান হয়ে থাকেন। তাহলে কত আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 64, যে পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি কি হলেন, একজন রাজ্যসভার কি তিনি চেয়ারম্যান হয়ে থাকেন। আর চেয়ারম্যানের অনুপস্থিতিতে কে করেন, ডেপুটি চেয়ারম্যান হচ্ছে ক্ষমতা ভোগ করেন কে, ডেপুটি চেয়ারম্যান। বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। আর লোকসভার সভাপতি কি বলা হয়, লোকসভার সভাপতিকে বলা হয় স্পিকার। বর্তমানে কে রয়েছে, ওম বিড়লা। ফার্স্ট হচ্ছে জিভি মবলঙ্কর। নেক্সট, রাজ্যসভায় নির্বাচিত হওয়ার জন্য ভারতীয় নাগরিকদের ন্যূনতম বয়স কত? দেখো, রাষ্ট্রপতি নির্বাচিত লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য কত বছর বয়স হতে হবে, মিনিমাম 25 বছর হচ্ছে বয়স হতে হবে। নেক্সট, লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মিনিমাম বয়স কত হবে, 25, যেটা আর্টিকেল 84B-তে বলা আছে। কত আর্টিকেলে, 84। কিন্তু ভোট দেওয়ার বয়স কত, 18 বছর। আমরা সবাই জানি 18 বছরের বয়সে ভোট দিতে পারে 326 আর্টিকেল অনুযায়ী। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর। আর রাষ্ট্রপতি হওয়ার বা উপরাষ্ট্রপতি হওয়ার বয়স কত, 35 ইয়ার্স। অর্থাৎ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য 30 বছর, ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স 18 বছর, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 25 বছর এবং লোকসভা সদস্য হওয়ার জন্য 25 বছর। অর্থাৎ কেউ চাইলে 25 বছর বয়সেই লোকসভা সদস্য হতে পারে। অর্থাৎ 25 বছর বয়সেই একজন ব্যক্তি কি হতে পারেন না, প্রধানমন্ত্রী হতে পারেন। নেক্সট, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, আমরা প্রত্যেকেই জানি ডক্টর এস রাধাকৃষ্ণান। আমি পার্ট 1-এর ভিডিওতে তোমাদের কে কোন পদে প্রথম মানে রাষ্ট্রপতি কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন, বিভিন্ন ইম্পর্টেন্ট যে তোমাদের ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছেন তাদের কথা এবং হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কথা আমি কিন্তু একটা চার্টের মাধ্যমে উল্লেখ করে দিয়েছি। তোমরা পার্ট 1-এর একটু ভিডিওটা দেখে নিও। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী আইন এটা হয়েছিল 1951 সালে। সংবিধান চালু হওয়ার 1 বছরের মধ্যেই প্রথম সংশোধনী আইন চলে আসে। কি বিষয় ছিল, এইখানে 9 শিডিউল বা নবম তপশিল যুক্ত করা হয়। এই নবম তপশিলে কি জমিদারি প্রথার অবলুপ্ত করার কথা বলা হয়, ভূমি সংস্কার সংক্রান্ত আইন ইত্যাদি নিয়ে আসা হয়। এই সংক্রান্ত আইন আনতে গিয়ে বা কাজকর্ম করতে গিয়ে কি, যাতে মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে কি করা যায় না, অভিযোগে আদালতে চ্যালেঞ্জ করা যায় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা নবম তপশিলে বলা হয়েছে। যাই হোক, বলে এই শুরুতে কয়টা আইন ছিল, 13টি। বর্তমানে কয়টি না, 284 ছিল। আর এরপরে একটা মামলা উঠে আসলো, এর কোহেল ও মামলা, যেখানে 2007 সালে কি বলা হয়েছে যে 1973 সালের পর 1973 পরে নবম তপশিলে যে বিষয়গুলি যুক্ত হয়েছে তার একটি যদি মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারকে যদি লঙ্ঘন করে তাহলে হচ্ছে কি করা যাবে না, হচ্ছে বিচার বিভাগের আওতায় আনা যাবে। অর্থাৎ বেসিক স্ট্রাকচারকে যদি কোনো কারণবশত কী করে ভায়োলেট করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট মানে কোর্টে যাওয়া যাবে, কিন্তু তোমাদের মৌলিক অধিকার লঙ্ঘনের বলে কিন্তু যাওয়া যাবে না। লোকসভা তো প্রথম স্পিকার কে ছিলেন, লোকসভার প্রথম স্পিকার ছিলেন হচ্ছে আমি একটু আগেই বললাম গণেশ বাসুদেব মবলঙ্কর বা জিভি মবলঙ্কর। একটু স্পিকার সম্পর্কে জেনে নিই। আর্টিকেল 93 বা 93তম আর্টিকেলে হচ্ছে এই তোমাদের লোকসভা স্পিকার সম্পর্কে বলা আছে, এবং একজন কি থাকবেন, স্পিকার থাকবেন, একজন হচ্ছে ডেপুটি স্পিকার থাকবেন।
একজন লোকসভা স্পিকার থাকবেন এবং ডেপুটি স্পিকার থাকবেন, এটা আর্টিকেল 93-তে বলা আছে। তো স্পিকারের কাজ কি? অবশ্যই কি লোকসভার কার্যাবলী পরিচালনা করা। আর হচ্ছে কোনো বিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিলমোহরকে দেন, সেটা হচ্ছে স্পিকার দিয়ে থাকেন। যে একটা বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দিয়ে থাকেন, মানে মান্যতা দিয়ে থাকে হচ্ছে আমাদের স্পিকার। আর প্রথম স্পিকার জিভি মাবলঙ্কর, প্রথম মহিলা স্পিকার মীরা কুমার, আর বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা। নেক্সট, কমিউনিটি ডেভেলপমেন্ট সংগঠিত হয়েছিল। কমিউনিটি বোঝা যাচ্ছে কোশ্চেনটা, তাহলে কার ভিত্তিতে? অবশ্যই কি হবে, একটা এলাকা ভিত্তিক এটা কি হয়েছিল, আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট চলে আসে। জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় প্রধানমন্ত্রী, সকল রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য, উপরে সবগুলি। দেখো, জাতীয় উন্নয়ন পরিষদে প্রধানমন্ত্রীও থাকেন, সকল রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকেন ও পরিকল্পনা সদস্যও থাকেন। তাহলে উপরে সবগুলি হয়ে যাবে উত্তর। আমরা এনডিসি সম্পর্কে জেনে নিই। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি তো প্রতিষ্ঠা হয়েছিল 6 আগস্ট 1952, 1952 সালে। এর উদ্দেশ্য কী ছিল বা কাজ কী? যেটা পরিকল্পনা কমিশন 1951-এ গঠিত হয়, অর্থাৎ পরিকল্পনা কমিশনের কাজ কি? এর আগে পরিকল্পনা কমিশন ছিল, যদিও বর্তমানে কি নীতি আয়োগ চলে আসছে। এই পরিকল্পনা কমিশন বা নীতি আয়োগের কাজ হচ্ছে আমাদের কি পরিকল্পনা তৈরি করা, অর্থাৎ কোন কোন খাতে এবং কোন কোন ক্ষেত্রে সরকার কত টাকা ব্যয় করবে এবং কোন দিক থেকে কিভাবে আরও বেশি করে ভারতবর্ষকে ইকোনমিক্যালি ডেভেলপ করা যেতে পারে। তাহলে সেই পরিকল্পনাতে সিলমোহর বা সেই পরিকল্পনাকে আরও বাস্তবে রূপ দেওয়ার জন্যই আমাদের এই এনডিসি গঠিত হয়েছিল। এর চেয়ারম্যান হয়ে থাকেন প্রধানমন্ত্রী, আর সদস্যবৃন্দ কে থাকেন প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী থাকেন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক থাকেন, আর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন। ঠিক আছে, তাহলে এর অন্তর্ভুক্ত হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের এনডিসি হচ্ছে, এরা হচ্ছে প্রত্যেকেই কি না সদস্য হয়ে থাকে, যেটা এনডিসির তোমাদের পরিকল্পনা কমিশনে যারা সদস্য হয়ে থাকেন তারাও হচ্ছে এনডিসির সদস্য হয়। নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? সমতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মঘটের অধিকার। মনে রাখবে, ধর্মঘটের অধিকার কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। যদিও বাক স্বাধীনতা মৌলিক অধিকার, একসাথে সমবেত হওয়ার মৌলিক অধিকার, কিন্তু হচ্ছে আমাদের এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। দেখো, আর্টিকেল 19(1)(c)তে কি বলা আছে? যে কেউ সমিতি বা ইউনিয়ন গঠনের অধিকার থাকলেও কি ধর্মঘটের কাজ বন্ধ করার অধিকার কিন্তু আইনি বিধিনিষেধের সাপেক্ষ, অর্থাৎ ধর্মঘটের অধিকার কিন্তু মৌলিক অধিকারের মধ্যে নয়। কামেশ্বর প্রসাদ বনাম বিহার রাজ্য মামলায় 1958 সালে কি বলে? ভারতীয় সংবিধান সরাসরি ধর্মঘটের কথা উল্লেখ নেই। যেহেতু ভারতবর্ষের তোমাদের মৌলিক অধিকারে মধ্যে ধর্মঘটের কথা সরাসরি উল্লেখ নেই, তাহলে ধর্মঘট কি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। এই মামলায় কিন্তু বলা হয় কামেশ্বর প্রসাদ বনাম হচ্ছে বিহার রাজ্য মামলা 1958। কিন্তু কর্মচারীদের দাবি দেওয়া ইত্যাদি আদায় করার জন্য শান্তিপূর্ণভাবে বা প্রতীকী ধর্মঘট বা প্রতিবাদ ধর্মঘট কিন্তু পালন করতে পারে। নেক্সট, ভারতের ড্যাশ এর প্রতি প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সম্প্রতি পেটেন্ট আইন 1970-কে কী করা হয়েছে? সংশোধিত করা হয়েছে। বলছে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা। এই পেটেন্ট বিশ্ব বাণিজ্য সংস্থা এটা প্রতিশ্রুতি মতো এটা কি করতে হয় না সংশোধন করতে হয়। দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কী করে থাকে না, এর রুলস অনুযায়ী কি কোনো একটা দেশের আমাদের পেটেন্ট, অর্থাৎ কোনো একটা দ্রব্য, হয়তো কোনো একটা দ্রব্য কোনো একজন ব্যক্তি বা কোনো একটা সংস্থা আবিষ্কার করলো, তার জন্য মিনিমাম আমাদের 20 ইয়ার্সের জন্য কি করে থাকে যে তার পেটেন্ট, অর্থাৎ তার নাম অনুযায়ী যে নাম বা তার আবিষ্কার সেই অনুযায়ী সে কী করবে, অর্থাৎ এটা তার স্বীকৃতি পাবে এবং সেই অনুযায়ী এটা চলতে থাকবে, অর্থাৎ সেই নাম বা তার আবিষ্কারের বিষয়টা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তো দেখো, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এটা মনে রাখবে ট্রিপসের ফুল ফর্ম। চুক্তির মাধ্যমে রক্ষা করার জন্য পেটেন্ট আইন 1970 সংশোধন করা হয়েছিল। এই ট্রিপসটা কি? ট্রিপস হচ্ছে আমাদের কি না হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে একটা চুক্তি, এই চুক্তির মাধ্যমে কিন্তু এটা করতে হয়, মানে যে সমস্ত তোমাদের সদস্য দেশ রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। তো ভারত একটি আন্তর্জাতিক নিয়মের এর পরিবর্তন আনা হয়েছে। যাই হোক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে জেনে নিই। মনে রাখবে 1 জানুয়ারি 1995 হচ্ছে মারাকেশ চুক্তির অনুযায়ী এটা প্রতিষ্ঠা হয়।
যেটা কি গ্যাট চুক্তির হচ্ছে তোমাদের উত্তরসূরি। গ্যাট চুক্তিটা কত হয়েছিল তোমাদের 1947 সালে। জেনারেল গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট ফর হচ্ছে ট্রেড অ্যান্ড টেরিফ। সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডের সদর দপ্তর। কতগুলি সদস্য দেশ রয়েছে? 164টি দেশ। এখানেও একটা ভারতবর্ষ কি অবশ্যই সদস্য দেশ, যেটা বিশ্ব বাণিজ্যের প্রায় 5%-এর বেশি এই ওয়ার্ল্ড ট্রেড মানে এই 164 দেশের হচ্ছে অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য এর মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। বর্তমান প্রধান মনে রাখবে এনগোজি ওকেনজো আইওয়ালা। তিনি কি মনে রাখবে? দক্ষিণ আফ্রিকার হচ্ছে প্রথম হচ্ছে আফ্রিকান যিনি এই পদে আছেন, এবং তিনি শুধুমাত্র আফ্রিকানই নন এবং প্রথম নারীও বটে। আর কি তিনি নাইজেরিয়ান নাগরিক ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকার একটু আগে দেখলাম যে সম্পত্তির অধিকার 44তম সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছে? সম্পত্তির অধিকার থেকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধান পরিষদ কত সালে বিলুপ্ত করা হয়? 1965, 67, 1969। আমরা জানি যে কোনো রাজ্যের ক্ষেত্রে কি থাকে? বিধানসভা। যেমন কেন্দ্রে থাকে হচ্ছে লোকসভা, রাজ্যসভা, সেরকম আমাদের বিধানসভা এবং হচ্ছে বিধান পরিষদ কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে রয়েছে, বিধান পরিষদ রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিধান পরিষদের আগেও ছিল, 1969 কী করা হয়? এটা অবলুপ্ত করা হয়। তো দেখে নিই 1969 সালে কী করা হয়? 1 আগস্ট হচ্ছে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ অবলুপ্ত করা হয়। আর 2021 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তিনি বলেন যে বিধান পরিষদ কী করা হবে না অন্তর্ভুক্ত, বিধান পরিষদও হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে আবার নতুন করে অ্যাড করা হবে। কিন্তু এটা হচ্ছে যেহেতু তোমাদের কেন্দ্রীয় অর্থাৎ কেন্দ্রের পারমিশন ছাড়া হয় না, তাই এইটা তোমাদের প্রস্তাবটা রাজ্য বিধানসভায় পাশ হলেও আমাদের সংসদে বা পার্লামেন্টে পাশ হয়নি। বর্তমানে 6টি রাজ্যে এই বিধান পরিষদ রয়েছে। এই 6টি রাজ্য কী কী না? উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। কী কী রাজ্য আমরা একটু ম্যাপে দেখে নিই। দেখো কোন কোন রাজ্য? এটা হচ্ছে বিহার, একটু সহজে মনে থাকবে, বিহার এবং উত্তরপ্রদেশ দুটো পাশাপাশি। এবং কি এটা হচ্ছে তোমাদের কর্ণাটক এবং হচ্ছে মহারাষ্ট্র, আর কি আমাদের তেলেঙ্গানা এবং হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই পাশাপাশি এইখানে 4টা রাজ্য এবং এই পাশাপাশি 2টো রাজ্য, যেগুলিতে তোমাদের কি রয়েছে? আমাদের এই দ্বিকক্ষ বিশিষ্ট তোমাদের আইনসভা রয়েছে। এই ক্ষেত্রে তোমাদের এর আগে মনে রাখবে জম্মু কাশ্মীরেও ছিল, কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর যেহেতু স্টেট হিসেবেই নেই, তাই ওইখানে বিধান পরিষদও নেই। গ্রাম পঞ্চায়েতের রাজস্বের উৎসগুলির মধ্যে কোনটি নয়? সরকারি অনুদান, তারপরে আয়কর, জমির উপর স্থানীয় কর, গৃহকর। বলছি গ্রাম পঞ্চায়েতের রাজস্বের উৎস নয়, তাহলে গ্রাম পঞ্চায়েত যে পরিচালিত হয় তার কি আয়ের উৎস কী কী? তো সরকারি অনুদান হতে পারে, মনে রাখবে আয়কর বা ইনকাম ট্যাক্স, সেটা কিন্তু আমাদের আয়ের উৎস নয়। একবার একটু আয়ের উৎসগুলি দেখে নিই। তা আয়কর, ইনকাম ট্যাক্স, তারপর এগুলি হচ্ছে আয়ের উৎস নয়, অর্থাৎ উৎস কোনগুলি নয়? বিক্রয় কর, সেলস ট্যাক্স, তারপর হচ্ছে জাতীয় ব্যাংকের থেকে আয় ইত্যাদি তোমরা একটু দেখে নিও। প্লাস হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কোনগুলি? ঘরবাড়ি, পশুপালন, জমির উপর কর ইত্যাদি ইত্যাদি। স্থানীয় কোনো এক জায়গায় মেলা হলো বা হচ্ছে সরকার থেকে যে গ্র্যান্ট এইড দেওয়া হয়, সেগুলি হচ্ছে আমাদের কি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে, সেগুলি হচ্ছে আমাদের কি আমাদের আয়ের উৎস। ভারতীয় সংবিধান ধারা 370 প্রযোজ্য, তাহলে কোন রাজ্যের ক্ষেত্রে? এর আগে 370 ধারা বর্তমানে নেই, এইটা উঠে গেছে। এটা হচ্ছে জম্মু কাশ্মীরের জন্য প্রযোজ্য ছিল। দেখো আর্টিকেল 370 মনে রাখবে জম্মু কাশ্মীর, এর মাধ্যমে স্পেশাল কিছু স্ট্যাটাস দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীরকে। তার কী ছিল? নিজস্ব সংবিধান ছিল, আলাদা পতাকা ছিল, দ্বৈত নাগরিকত্ব ছিল, অর্থাৎ তাদের নিজস্ব একটা নাগরিকত্ব ছিল। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেই জায়গায় কি সম্পত্তি বা জমি কিনতে পারতো না, অর্থাৎ ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের নাগরিক গিয়ে সেখানে কি জমি কিনতে পারবে না, সেটা পুরোপুরি রাইট ছিল কার? জম্মু কাশ্মীরের নাগরিকদের জন্য। আর 2019 সালে 370 ধারা কী করা হয়? বাতিল করে এটা কি করা হয়? দুটো হচ্ছে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়, একটা হচ্ছে জম্মু কাশ্মীর, একটা হচ্ছে লাদাখ। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি জরুরি অবস্থা ঘোষণা, যুদ্ধ বা যুদ্ধের হুমকি, সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতা, তারপর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। অবশ্যই তিনটার ক্ষেত্রেই কি আর্থিক আমাদের জরুরি অবস্থা ঘোষণা করতে। আমরা
এবার 6 ডিসকাস করব। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন, একটু আগে দেখেছি, ডিটেলস পড়লে এটাই সুবিধা, আবার বলছি যে 50% সংরক্ষণ, কি 50% সংরক্ষণের কথা অর্থাৎ 21টি যে রাজ্য ছিল, যে 21টি রাজ্যে হচ্ছে কি রয়েছে আমাদের 50% সংরক্ষণ রয়েছে মহিলাদের জন্য, তার মধ্যে একটা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ। সিকিম কবে ভারতের অংশ হয়? রিপিট কোশ্চেন, 1975 সালে কি হয়েছিল? তোমাদের সিকিম হচ্ছে রাজ্য হয় 36 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে, ভারতের প্রধান বিচারপতির দ্বারা, রাজ্য বিধানসভা ও সংসদের সদস্যদের দ্বারা, রাজ্য বিধানসভা এবং সংসদের সদস্য, অর্থাৎ রাজ্য বিধানসভা যদি কোনো রাজ্যে হচ্ছে তোমাদের রাজ্যে যে বিধানসভা থাকে এবং হচ্ছে কেন্দ্রের অর্থাৎ যারা তোমাদের লোকসভা এবং রাজ্যসভা রয়েছে তাদের সদস্যতা কি করতে পারেন, এই জায়গায় রাষ্ট্রপতির ইলেকশনে ভোট দিতে পারেন। তো এই রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় এর আগের পার্টে আমরা ডিসকাস করেছি, একটু দেখে নিও। পরিকল্পনা কমিশন গঠনের উল্লেখ সংবিধানে কোন ধারায় আছে? পরিকল্পনা কমিশন, মনে রাখবে পরিকল্পনা কমিশন যেটা হচ্ছে তোমাদের পরিকল্পনা করে একটু আগেই ডিসকাস করলাম, পরিকল্পনা কমিশনের কথা কিন্তু সংবিধানে উল্লেখ নেই। এই ব্যাপারে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের। সংবিধান কি করতে পারে? আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু এটা তৈরি করেছে, ঠিক আছে, প্রতিষ্ঠা করেছে। তাহলে কত সালে প্রতিষ্ঠা হয়? একটু আগেই বললাম 1950 সালে আমাদের পরিকল্পনা কমিশন গঠিত হয়। প্রতিষ্ঠাতাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিল পাসের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করেছিল। প্রথম চেয়ারম্যান অর্থাৎ আমাদের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কি হয়ে থাকেন? প্রধানমন্ত্রী। তাহলে প্রথম সেই পদাধিকার বলে আমাদের জওহরলাল নেহরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন। কাজ কি? এটা 5 ইয়ার প্ল্যান তৈরি করা, আর্থিক উন্নয়ন করা। আর প্রথম পরিকল্পনা কত সালে হয়? 1951 থেকে 56 সালে। শেষ পরিকল্পনা 12 থেকে 17 ছিল। তো এটা পরিকল্পনা কমিশন আমাদের 1 জানুয়ারি 2015 সালে কি হয়? বিলুপ্ত হয়ে যায়। যে সময় থেকে আমাদের কি চলে আসছে না নীতি আয়োগ। কি চলে আসছে? নীতি আয়োগ। আর নীতি আয়োগ চলে আসার পর এই পরিকল্পনা কমিশন আমাদের বন্ধ হয়ে যায়। নেক্সট, রাজ্যের পুনর্গঠন আইনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে কার্যকর করা হয়? 1954, 55, 56। এই রাজ্য পুনর্গঠন কমিশন 1956 সালে হয়েছিল। কত সালে? 1956। টেক্সট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এর মাধ্যমে এটা করা হয়। দেখো, এই 1956 সালের 1 নভেম্বর এটা কার্যকর হয়েছিল পশ্চিমবঙ্গে। এর মাধ্যমে এবং হচ্ছে ফজল আলী কমিশনের সুপারিশের ভিত্তিতে কি করা হয়েছিল মনে রাখবে একটু। পশ্চিমবঙ্গে হচ্ছে বিহারের হচ্ছে তৎকালীন পূর্ণিয়া জেলা, এই পূর্ণিয়া জেলার কিছু অংশ কার সাথে যুক্ত করা হয়? পূর্ণিয়া জেলার কিছু অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়। আর মানভূম জেলার কিছু অংশ একটি অনেকটা বড় অংশ নিয়ে কি করা হয় না পুরুলিয়া জেলা গঠিত হয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পুনর্গঠন সম্পর্কিত তথ্য। কোন রাজ্যকে বিভক্ত করে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? এর আগের পার্টেও আমরা ডিসকাস করেছি। বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। তো এটা তোমাদের জন্য কমেন্ট বক্সে আমি দিয়ে দিলাম, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট, বলবন্ত রায় মেহতা কমিটি। এর আগেও ডিসকাস করেছি। বলবন্ত রায় মেহতা কমিটি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট পরীক্ষা করার জন্য, জাতীয় নিরাপত্তা নীতি প্রদান করার জন্য, শিশু কল্যাণ, এটা মনে রাখবে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট পরীক্ষা করার জন্য। এটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট কত সালে এসেছিল? 1952 সালে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট আসে। দেখো একটু বলবন্ত রায় মেহতা কমিটি সম্পর্কে জেনে নেই। এটা 1957 সালের হচ্ছে 16 জানুয়ারি তোমাদের গঠিত হয়। উদ্দেশ্য কি? এই যে বললাম একটু আগেই, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি 1952-তে যেটা গঠিত হয়েছিল, এবং ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস 1953। এইগুলো কী করছে, কি করা না এর এই দুটো যে তোমাদের চালু হলো তাকে হচ্ছে সেটা কতটুকু হচ্ছে কার্যকর হলো এবং আরও কিভাবে এটাকে উন্নয়ন করা যায় এই প্রোগ্রামগুলির মাধ্যমে, সেগুলি পরীক্ষা নিরীক্ষা করার জন্যই কিন্তু তোমাদের বলবন্ত রায় কমিটি গঠিত হয়েছিল। আর বলবন্ত রায় কমিটি কি গঠন করে, কি বলেন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গঠন করতে প্রথম উল্লেখ করেন। এবং আরেকটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বা ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা উল্লেখ করেন। এর ভিত্তিতেই পরবর্তী সময়ে কি হয় না আমাদের গ্রাম পঞ্চায়েত ত্রিস্তরীয় ব্যবস্থা গঠিত হয়, যেটা 1992 সালে। ভারতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কে? ভারতের রাষ্ট্রপতি। অবশ্যই ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা
তো জরুরি অবস্থা নিয়ে এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি। সংবিধানে কোন ধারার অধীনে রাষ্ট্রপতি রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? ওই একই আমাদের কত 356 ধারা, আর কেন্দ্র সরকার 352 ধারা হচ্ছে কেন্দ্র সরকার, 360 হচ্ছে আমাদের অর্থনৈতিক জরুরি অবস্থা। এর আগের ভিডিওতে এটি আমরা ডিসকাস করেছি। নেক্সট, ভারতীয় পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান একটু আগে দেখলাম আমাদের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হয়ে থাকেন প্রধানমন্ত্রী, আর প্রথম ছিলেন কে? আমাদের জওহরলাল নেহরু। ভারতীয় সংবিধানের ক্ষমতা শ্রেণী বিভাগে শিক্ষা দেখো, শিক্ষা বা এডুকেশন, আমরা জানি 3টি তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকা, যুগ্ম তালিকা এবং হচ্ছে রাজ্য তালিকা। এই 3টি তালিকার মধ্যে শিক্ষা কোন তালিকার মধ্যে পড়ে? মনে রাখবে, শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার অংশ। কোন তালিকার অংশ? যুগ্ম তালিকার অংশ। তো আমাদের সপ্তম তপশিল, সংবিধানের সপ্তম তপশিল বা 7 শিডিউলে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন সম্পর্কিত হচ্ছে 3টি তালিকার কথা বলা আছে। একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট, যেখানে মোট বর্তমানে 100টি বিষয় রয়েছে। যেমন হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, যেগুলি হচ্ছে দেশের স্বার্থে বা তোমাদের যেগুলি রাজ্যের ক্ষেত্রে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। প্রতিরক্ষা, পররাষ্ট্র, নাগরিকত্ব, রেলপথ, ব্যাংকিং, মুদ্রা, ডাকঘর, এই বিষয়গুলি তোমাদের কেন্দ্রীয় তালিকায় রয়েছে। অবশ্যই কিন্তু এই বিষয়গুলি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। রাজ্য তালিকা, স্টেট লিস্টের মধ্যে কয়টি বিষয় রয়েছে? 61টি বিষয়, 61টি বিষয় রয়েছে। যেমন কি? জনস্বাস্থ্য, পুলিশ, এই পুলিশ কিন্তু রাজ্যের অধীনে। মনে রাখবে, পুলিশ খুব আসে পরীক্ষায়। জনস্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার যেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা বলতে পারো, কারাগার, এগুলি হচ্ছে তোমাদের রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। আর যুগ্ম তালিকার মধ্যে যেমন শিক্ষা রয়েছে, বন রয়েছে, বিবাহ রয়েছে, এগুলি। আর এখানে টোটাল কয়টি? না 52টি বিষয় রয়েছে। কটি? না 52টি। অর্থাৎ কেন্দ্রীয় তালিকায় 100টি, আমাদের যুগ্ম তালিকায় হচ্ছে 61টি, এবং রাজ্য তালিকায় 61টি, এবং হচ্ছে তোমাদের যুগ্ম তালিকায় 52টি বিষয় কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। অর্থ কমিশন সংবিধানে উল্লেখিত এবং কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন। অর্থ কমিশনের চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? অবশ্যই রাষ্ট্রপতি। মনে রাখবে, রাষ্ট্রপতি হচ্ছে এই কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেন। কত আর্টিকেল বলে? 280 আর্টিকেল বলে অনুযায়ী ভারতের অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয়ে থাকে। কাজ কি? কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে অবশ্যই রাজস্ব বন্টন সংক্রান্ত এই বিষয়টা দেখে থাকে কে? আমাদের অর্থ কমিশন। নিয়োগ করে থাকেন কে? আমাদের অর্থ কমিশনের যে চেয়ারম্যান থাকেন, এবং আর যে 4জন কি থাকেন? সদস্য থাকেন, অন্যান্য সদস্য, তাদেরকে নিয়োগ করে থাকেন ভারতের কে? রাষ্ট্রপতি। কে নিয়োগ করে থাকেন? রাষ্ট্রপতি। আর প্রথম চেয়ারম্যান কে ছিল? কেসি নিয়োগী। মনে রাখবে, অবশ্যই নিয়োগ পরীক্ষা মনে রাখবে, এটা পরীক্ষায় বহুবার এসছে। আর 16তম অর্থ কমিশনে বর্তমানকে অরবিন্দ পানাগড়িয়া, বর্তমানে তিনি এই পদে রয়েছেন। নেক্সট, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার সভাপতি, সেম কোশ্চেন, রিপিট কোশ্চেন। এটা আমাদের 2004 সালে আমরা ডিসকাস করেছি। কোশ্চেন অ্যান্সার ডিসকাস করতে গিয়ে উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার সভাপতি। রাজ্যসভা কি করে থাকে? মন্ত্রিসভা নিয়ন্ত্রণ করে থাকে, মন্ত্রীদের কার্যকলাপ অনুমোদন করে, শুধুমাত্র মন্ত্রীদের নিয়ে আলোচনা করে। রাখবে, মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই রাজ্যসভার কিন্তু কাজের মধ্যে নয়। একটা কাজ দেখে নেই রাজ্যসভার কি করা? লোকসভা পাস হওয়া আইন সংশোধন করা, অর্থাৎ একটা যখন বিল পাস হয়, হয়তো দেখা গেলো লোকসভায় বিলটা পাস হলো, সেটা কি বিল লোকসভায় পাস হওয়ার পর রাজ্যসভায় যায়, এবং রাজ্যসভার থেকে কোথায় যায়? রাষ্ট্রপতি সিল হওয়ার পর সেটা হচ্ছে আইনে পরিণত হয়। এই ক্ষেত্রে আমাদের এই যে লোকসভায় যে বিল বা এই বিলটা পাস হলো, সেটা হচ্ছে পর্যালোচনা করে দেখে কি হচ্ছে রাজ্যসভা। আর জরুরি পরিস্থিতি ভিত্তিতে আইন প্রণয়ন করতে পারেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করা, উপরাষ্ট্রপতি নির্বাচন, এই বিষয় সংক্রান্ত বিষয়গুলি দেখে থাকে। আর রাজ্যসভাকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা খুব পরীক্ষায় আসে। যেমন রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়নের জন্য সংসদকে ক্ষমতা প্রদান করা হয়েছে আর্টিকেল 249 অনুযায়ী। আর সুপার ইম্পর্টেন্ট যেটা বিষয়, সর্বভারতীয় সেবা, অল ইন্ডিয়া সার্ভিস, যেটা গঠনের যদি প্রয়োজন পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটা কি রাজ্যসভার কিন্তু এই ক্ষেত্রে লোকসভার থেকে কি বেশি অগ্রাধিকার পেয়ে থাকে, এটা আর্টিকেল 212 বলে। নেক্সট, তো এই অবধি আমরা 2004, 2005 এবং 2006-এর ডব্লিউবিসিএস প্রিলিমসে যে ধরনের কোশ্চেন আসছে আমরা ইন ডিপথে এবং আলোচনা করলাম, এবং রিলেটেড ইনফরমেশনগুলিও দেখে নিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা 2007, 2008 এবং 2009, 2010 বা 3টা বা 4টা যে কটা সম্ভব ইয়ার নিয়ে আলোচনা করব।
এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর আমরা WBCS মেন্সের কোশ্চেন এবং অন্যান্য আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা তাহলেই বুঝতে পারবে যে এই সিরিজটার গুরুত্বটা কোথায়। যাই হোক, ভালো থেকো, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপকামিং এক্সামের জন্য। ভালো থেকো, ধন্যবাদ।